হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সকলকে ভিএসসির প্ল্যাটফর্মে স্বাগত। আমি তোমাদের রজত স্যার আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকের ক্লাস ভারতবর্ষের বিভিন্ন কমিটি এবং কমিশন, মানে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের বিভিন্ন কমিটি বিভিন্ন সময় তৈরি হয়েছিল, সেই কমিটিগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের পরীক্ষা এই জায়গা থেকে মূলত বিভিন্ন কমিটি এবং বিভিন্ন কমিশন বা কোন কমিটি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত, গুজরাট দাঙ্গার সঙ্গে কোন কমিটি জড়িত, বা আমাদের কেলকার কমিটি কত সালে স্থাপিত হয়েছিল, বা তেন্ডুলকার কমিটি কিসের সঙ্গে জড়িত, এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় কোশ্চেন আসে। আজকের ক্লাসটা মূলত আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় বেশি কোশ্চেন এসেছে, কেন্দ্রীয় সরকারের পরীক্ষা এসএসসিতে তুলনামূলকভাবে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কম আসে। রাজ্য সরকারের আমাদের পিএসসির পরীক্ষায় কোশ্চেন আসে, আমাদের পুলিশের পরীক্ষায় কোশ্চেন আসে, এবং ইউপিএসসিতে এই বিষয় থেকে কোশ্চেন আসে, মানে ডব্লিউবিসিএস ইউপিএসসি এই রিলেটেড এই টপিকটা ব্যাংকিং সেক্টর থেকে এখান থেকে কোশ্চেন আসে না, বা আমাদের এসএসসিতেও এই জায়গা থেকে কোশ্চেন খুব কম পরিমাণ কিন্তু আসে। আমাদের আরআরবিতে আমাদের আরআরবি মানে আমাদের রেলের পরীক্ষা এনটিপিসিতে আমাদের এই জায়গা থেকে কোশ্চেন আসে, খুব রেয়ার কেস কম আসে। মানে সেন্ট্রালের জন্য এই টপিকটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের ক্লাসে বিভিন্ন গল্প বিভিন্ন আলোচনা করব। ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখো এবং আশা করি ক্লাসটা কিন্তু তোমাদের ভালো লাগবে। আচ্ছা দেখো, আমাদের প্রথমেই আমরা আলোচনা করব কোন কমিটি নিয়ে, না আমাদের রাজিন্দর সাচার কমিটি। রাজিন্দর সাচার কমিটি ভদ্রলোক একজন জাজ, সুপ্রিম কোর্টের একজন জাজ, তার নামেই এই কমিটি, এবং সেই কমিটির প্রধান ছিলেন ইনি। এই কমিটিটা দেখো কিসের সঙ্গে জড়িত। আমাদের সাচার কমিটি একটি 7 সদস্যের একটা উচ্চস্তরীয় কমিটি। 2005 সালে মার্চ মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বারা এই কমিটিটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? না মুসলিমদের সামাজিক এবং অর্থনৈতিক শিক্ষাগত অবস্থার উন্নয়নের জন্য। আমাদের ভারতবর্ষের একটা সময় মূলত যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিলেন, তখন আমাদের মুসলিম সমাজ একটু ইনসিকিউরিটিতে ভুগছিল, এবং মুসলিম সমাজের উন্নতি এবং মুসলিম সমাজের ডেভেলপমেন্টের জন্য তাদেরকে আমাদের জাতীয় স্রোতে ফিরিয়ে আনার জন্য এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। এখানে পরীক্ষায় কী কোশ্চেন আসতে পারে? রাজেন্দ্র সাচার কমিটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এই মুসলিমদের সামাজিক এবং অর্থনৈতিক শিক্ষাগত অবস্থার উন্নতির জন্য এই কমিটিটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের কমিটি বীরাপ্পা মৈলি কমিটি। বীরাপ্পা মৈলি কমিটি কিসের জন্য জড়িত? বা উচ্চশিক্ষা ক্ষেত্রে ওবিসিদের সংরক্ষণ। আগে উচ্চশিক্ষা ক্ষেত্রে ওবিসিদের সংরক্ষণ ছিল না, এবং সেই সংরক্ষণকে নিয়ে আসার জন্য আমাদের এই বীরাপ্পা মৈলির অবদান কিন্তু অনস্বীকার্য। কারণ উচ্চশিক্ষা একটা ওবিসি, একটা ব্যাকওয়ার্ড ক্লাসের ছেলেমেয়েরা, তারা এমনিতেই শিক্ষাগত দিক থেকে বেশি দূর কিন্তু এগোতে পারে না অর্থনৈতিক বা বিভিন্ন পরিবেশগত সমস্যার জন্য। তাদেরকে মূল শিক্ষার অঙ্গিনে নিয়ে আসা বা তাদেরকে উচ্চশিক্ষিত করে যাতে করে একটা বড় পদে পৌঁছানো যায় বা পৌঁছে দেওয়া যায়, সেই জন্যই কিন্তু এই বীরাপ্পা মৈলি কমিশনকে গঠন করা হয়েছিল। আচ্ছা, এরপরে অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি, অশোক মেহতা কমিটির আগে আমি আমাদের বিআর মেহতা কমিটিটাকে আগে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমে আমরা দেখব বিআর মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি কিসের সঙ্গে জড়িত? ইনি জড়িত হচ্ছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে জড়িত। আচ্ছা, আমাদের ভারত সরকার যখন আমাদের জওহরলাল নেহরু যখন ক্ষমতায় আসে 1952 সালে স্বাধীনতার পরে, তখন ভারতবর্ষে ইলেকশন বলতে মূলত আমাদের এমপি এবং এমএলএদের ইলেকশন হতো। এবার এমপি এবং এমএলএ, তার মানে পলিটিক্যাল ক্ষেত্রের সব থেকে নিচু স্তর হচ্ছে এমএলএ। এমএলএ মানে একটা ব্লক লেভেলে কাজ করে, তার মানে এক একটা ব্লকে একজন করে এমএলএ। তার মানে মানে একদম নিচুস্তরীয় পলিটিক্যাল লিডার হচ্ছে এমএলএ, যিনি ব্লকে কাজ করেন। যে ব্লকের আন্ডারে, এক একটা ব্লকের আন্ডারে অন্ততপক্ষে যদি আমি গ্রামের সেন্সে ধরি, তাহলে অন্ততপক্ষে 500 গ্রাম আছে বা 200 গ্রাম আছে। তার মানে 200 গ্রাম নিয়ে একটা এমএলএ একটা আসন।
তার মানে আমাদের নিচু স্তর থেকে যদি আমাদের রাজনৈতিক ব্যবস্থাটাকে যদি ঢেলে সাজানো না যায়, তাহলে অ্যাকচুয়ালি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা দেশের উন্নয়ন সম্ভব নয়। মানে পলিটিক্যাল লিডার কিন্তু নিচু স্তর থেকে আসা উচিত। একটা উদাহরণ দিচ্ছি, আজকে তোমার বাড়িতে জলের লাইন আসে না, তুমি কার কাছে কমপ্লেন করবে? এমএলএর কাছে, এমপির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে? কারোর কাছে না, পাড়ার নেতার কাছে। তার মানে পাড়া থেকে তোমাকে পলিটিক্যাল লিডার তৈরি করতে হবে। আর সেই জন্যই আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটাকে কথা বলেছিলেন, যেখানে একদম গ্রাম স্তর থেকে একজন করে নেতা তৈরি হবে। পঞ্চায়েত স্তরে একজন নেতা, একজন সমিতি স্তরে একজন নেতা, তারপরে আবার জেলা স্তরে একজন নেতা, তারপরে এমপি, এমএলএ, এইরকমভাবে পলিটিক্সটাকে তিনি সাজানোর চেষ্টা করেছিলেন আমাদের বি.আর. মেহতা কমিটি। এই বি.আর. মেহতা কমিটি দেখো 1957 সালে এটা তৈরি করা হয়েছিল। এটা আমাদের কার্যকরী পরীক্ষা করার জন্য এবং তাদের উন্নয়নের জন্য পরামর্শ দেওয়ার জন্য এই কমিটিকে প্রধানত লক্ষ্য করা হয়েছিল। মানে এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মানে কমিউনিটি বা গ্রুপকে উন্নত করার জন্য এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। এই কমিটির প্রধান সুপারিশ, অনেক সুপারিশ দিয়েছিল, তার মধ্যে প্রধান সুপারিশ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ বা ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা, এইটার কথা কিন্তু বলেছিল হচ্ছে আমাদের এই বি.আর. মেহতা কমিটি। পরীক্ষা কোশ্চেন আসবে, বি.আর. মেহতা কমিটি কিসের সঙ্গে জড়িত? ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা, যেখানে পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েত, অনেকগুলো গ্রাম নিয়ে এক একটা গ্রাম পঞ্চায়েত তৈরি, প্রতিটা গ্রাম থেকে একজন লিডার তৈরি হবে, প্রতিটা গ্রাম থেকে একজন করে ভোটে দাঁড়াবে, তার মানে তারা গ্রাম প্রধান হলো। অনেকগুলো গ্রাম প্রধান নিয়ে একজন পঞ্চায়েত সমিতি তৈরি হবে, তারপরে অনেকগুলো পঞ্চায়েত সমিতি নিয়ে একটা জেলা পরিষদ তৈরি হবে। তার মানে গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ, একদম নিচু স্তর থেকে পলিটিক্সটাকে সাজানোর জন্যই কিন্তু এই বি.আর. মেহতা কমিটি সুপারিশ করে। এই সুপারিশ অনুসারে আমাদের প্রথম ভারতের যে আমাদের গ্রাম পঞ্চায়েত নগর জেলায়, রাজস্থানের নগর জেলায় নগর পঞ্চায়েত তৈরি হয়েছিল। কিন্তু এই কমিটি একদম পাকাপাকিভাবে ইমপ্লিমেন্ট হয়েছিল অনেক পরে। 1993 সালে আমাদের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল। সেটা অনেক পরে 1993 সালে, যেটা কার্যকর হয়েছিল 1994 সাল থেকে। সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তার মানে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে প্রথম যে কমিটিটা তৈরি হয়েছিল বি.আর. মেহতা কমিটি, 4টে কমিটির নাম আমরা জানবো। প্রথমটা বি.আর. মেহতা কমিটি, কত সাল? 1957 সাল। কি সুপারিশ করেছিল? না, তিনটে স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা। এরপরে অশোক মেহতা কমিটি, জানি না সম্পর্কে দুজনে কে হয়, যাই হোক ভাই বোন হতে পারে। এই অশোক মেহতা কমিটি, এনাকে ডাকা হয়েছিল পঞ্চায়েত ব্যবস্থাকে সাজানোর জন্য। অশোক মেহতা কমিটি 3টে স্তর করতে চাননি, তিনি চেয়েছিলেন 2টো স্তর হোক। তার মানে অশোক মেহতা কমিটি তৈরি করা হয়েছিল 1977 সালে, যখন মোরারজি দেশাই যখন ক্ষমতায় এসেছিল, তখন এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, তিনি যখন আসেন তখন তিনি একটা জিনিস উপলব্ধি করেন যে গ্রাম থেকে পলিটিক্যাল লিডারকে তৈরি করতে হবে। এর আগে আমাদের বি.আর. মেহতা কমিটি ত্রিস্তরীয় কথা বলেছে, আবার ইনি নতুন করে একটা কমিটি তৈরি করলেন এবং কমিটি তৈরি করে এই কমিটি সুপারিশ দিল যে 2টো স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা তিনি বলেছিলেন। ত্রিস্তরীয় নয়, দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা তিনি বলেছিলেন, যেখানে নিচের স্তরকে বলা হয় মণ্ডল পঞ্চায়েত এবং উঁচু স্তরকে বলা হয় জেলা পরিষদ। তার মানে জেলা পরিষদের আন্ডারে থাকবে মণ্ডল পঞ্চায়েত। অনেকগুলো গ্রাম নিয়ে একটা মণ্ডল পঞ্চায়েত তৈরি হবে এবং অনেকগুলো মণ্ডল পঞ্চায়েত নিয়ে একটা জেলা নিয়ে জেলা পরিষদ তৈরি হবে। এই কথাই বলেছিল আমাদের অশোক মেহতা কমিটি। আচ্ছা, এরপরের কমিটি আমাদের এল.এন. সিংভি কমিটি, পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে জড়িত। দেখো 1957 সালে কমিটি তৈরি হলো, বি.আর. মেহতা, অশোক মেহতা 77 সালে। কিন্তু এখনো পর্যন্ত সংবিধানে কিন্তু বিধিবদ্ধ হলো না যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা বা মিউনিসিপ্যাল ব্যবস্থা নিয়ে। সেই আমাদের সংবিধানে বিধিবদ্ধ করার জন্য বিভিন্ন রাজ্যে সেই সময় পঞ্চায়েত ব্যবস্থা গঠন হয়ে গেছে, কিন্তু সংবিধানে সেই সময় কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। সেই সংবিধানে বিধিবদ্ধ করার জন্যই এল.এন. সিংভি কমিটির সুপারিশ গুরুত্বপূর্ণ। দেখো, এল.এন. সিংভি কমিটি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত
এই প্রতিষ্ঠানগুলি আমাদের রাজীব গান্ধীর প্রশাসনের অধীনে আমাদের 1986 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এলএন সিংভি কমিটির সুপারিশ কী ছিল না, সাংবিধানিকভাবে স্বীকৃত এবং সুরক্ষিত করা উচিত পঞ্চায়েত রাজ ব্যবস্থা। মানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোনো সংবিধানে ছিল না, পরবর্তীকালে এগুলোকে সংবিধানে যুক্ত করার জন্যই আমাদের রাজীব গান্ধী দায়ী। কিন্তু রাজীব গান্ধী বেশি দিন জীবিত ছিলেন না, রাজীব গান্ধী মারা গিয়েছিলেন, তাই এই কমিটি আবারও রিজেক্ট হয়ে যায়। আবারও অন্য কমিটি, 4 নম্বর কমিটি সম্বন্ধে আমরা জানব। আচ্ছা, সেটা এখানে নেই, কিছুটা পরে আছে। আচ্ছা দেখো, এরপরে আমরা জানবো হচ্ছে আবিদ হুসেন কমিটি। কিসের সঙ্গে জড়িত, কিসের সঙ্গে না, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এই যে ক্ষুদ্র শিল্পর সঙ্গে জড়িত হচ্ছে আবিদ হোসেন কমিটি। এই জায়গা থেকে এসএসসির পরীক্ষা একটা কোশ্চেন দিয়েছিল যে নিচের ক্ষুদ্র শিল্প নিয়ে যে কমিটিগুলো গঠিত হয়েছিল সেই কমিটিগুলো ক্রমানুসারে সাজাও, এবং সেই হিসাবে আমি তোমাদের আরও কিছু কমিটি দিয়েছি। মানে আবিদ হোসেন কমিটি স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত। ক্ষুদ্র শিল্পগুলোকে ডেভেলপ করতে হবে, কারণ একটা ভারতবর্ষে বৃহৎ শিল্প টাটা শিল্প থাকলে হবে না, আমাদের কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্পগুলোকে নিয়ে একবারে কিন্তু ডেভেলপমেন্টের কাজ করতে হবে। আর এই ক্ষুদ্র শিল্পকে ডেভেলপমেন্ট করার জন্যই কিন্তু এই কমিটিটাকে গঠন করা হয়েছিল। স্লাইডটার কালারের জন্য আমাকে দেখতে কালো কালো লাগছে, এটা একটা ঘটনা। যাই হোক, ঠিক আছে, আমাকে দেখা নিয়ে বিষয় না, স্লাইডটা নিয়ে বিষয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই ক্ষুদ্র শিল্প নিয়ে আর কি কি কমিটি তৈরি হয়েছে। কার্ভে কমিটি, কার্ভে কমিটি ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত, তাকে ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত। আচ্ছা, কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1955 সালে, তার মানে এটা প্রথম। কার্ভে কমিটি ক্ষুদ্র শিল্পের রিলেটেড প্রথম কমিটি। আচ্ছা, দ্বিতীয় কমিটি নায়েক কমিটি, এটাও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত। আচ্ছা, এই কমিটি কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1991 সালে প্রতিষ্ঠা হয়েছে। নায়েক কমিটি ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত। 3 নম্বর কমিটি আবিদ হোসেন কমিটি, যেটা নিয়ে আলোচনা করেছি। এই কমিটি কবে প্রতিষ্ঠা হয়েছে? 1997 সালে। এটাও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত। মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর, এরকমভাবে ক্রমানুসারে মানে সাল হিসাবে সাজাতে বলেছিল, এবং তোমরা দেখতে পাচ্ছ এই হিসাবে আমি সাজিয়ে দিয়েছি। আচ্ছা, ওঙ্কার গোস্বামী কমিটি কিসের সঙ্গে যুক্ত? রুগ্ন শিল্প। ওঙ্কার নাম শুনে কি মনে হচ্ছে? আর ভয়ঙ্কর ব্যাপার না? তারপরে রুগ্ন, যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ হতে চলেছে, এই রকম শিল্প, যেখানে ডেভেলপমেন্ট নেই সেই রকম শিল্প, বিএসএনএলের মতো শিল্প, এইগুলোতে ডেভেলপমেন্ট নেই, প্রায় বন্ধ হয়ে চলে গেছে, এমটিএনএল বন্ধ হয়ে চলে গেছে, সেই রকম শিল্পগুলোকে আবারও নতুনভাবে সাজানোর জন্য ওঙ্কার গোস্বামী, একজন বেশ ওঙ্কার ভয়ঙ্কর একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে রুগ্ন শিল্পকে তুলে ধরার জন্য। এরপরে ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি। দেখো, ইন্দ্রজিৎ গুপ্ত একজন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। আচ্ছা, রাষ্ট্রীয় তহবিল অনুমোদনে করে সম্পূর্ণ ন্যায্যতায় সাংবিধানিক এবং আইনি জনস্বার্থের ভিত্তিতে যাতে আর্থিক এবং আধিকারিক দলগুলির জন্য একটি ন্যায্য সুযোগ তৈরি করা যায়, এই জন্য এই সুযোগটাকে, এই দলটাকে তৈরি করেছিলেন। আচ্ছা দেখো, ইনি কি বলতে চেয়েছিলেন? ইনি বলতে চেয়েছিলেন যে একটা পলিটিক্যাল লিডার, একটা ভোটে যার ক্ষমতা বেশি, যার টাকা পয়সা বেশি, একজন বিজেপি বা তৃণমূল, এদের অনেক টাকা বেশি, এরা নির্বাচনী ব্যয় অনেক বেশি করতে পারে, অনেক প্রচার করতে পারে, অনেক মাইকিং করতে পারে, অনেক সভা করতে, তুলনামূলকভাবে দুর্বল দল সে করতে পারে না। আমাদের সিপিএম ফান্ডিং প্রায় নেই বললে চলে, তারা করতে পারছে না। তার মানে প্রথম অবস্থাতেই, মানে এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিতেই আমাদের সিপিএম হেরে যাচ্ছে, তৃণমূল জয়লাভ করছে, বিজেপি জয়লাভ করছে, কারণ এদের টাকা অনেক বেশি, ফান্ডিং অনেক বেশি, লোকজন ভয়ে ভয়ে টাকা দিচ্ছে, কিন্তু সিপিএম টাকা চাইতে এলে কেউ টাকা দিচ্ছে না। সেই জন্য এরা যাতে করে দুটো দল, একটা কেন্দ্রীয় দল, একটা প্রধান দল, একটা উপপ্রধান দল বা ছোট দলগুলো যাতে করে একই টাকা খরচ করতে পারে, দুজনের টাকা খরচের ব্যাপারটা যেন এক থাকে, এবং সেই ক্ষেত্রে যাতে করে সরকারের তরফ থেকে কিছু ফান্ডিং দেওয়া হয় বিভিন্ন ভোট প্রচারের জন্য, সেই জন্যই এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। দেখো, আমাদের এই কমিটি রাষ্ট্রীয় তহবিলের ক্ষেত্রে 2টি সীমাবদ্ধতা সুপারিশ করেছিল। মানে একটা তহবিল যেখান থেকে আমাদের ভোটের প্রচারের জন্য একটা টাকা অর্থ ব্যয় করা হবে, সেই জন্য এই কমিটিটাকে গঠন করা হয়েছিল, বা এই কমিটিটা সেই সুপারিশ করেছিল। এরা কি বলেছিল যে জাতীয় এবং রাজ্য দলগুলি প্রতীক বরাদ্দ করা উচিত, একটা তহবিল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করে দেওয়া উচিত, যে রাজ্য দল বা জাতীয় দল, মানে যে দলগুলো একটুখানি বড় পাওয়ারফুল দল, তাদের ক্ষেত্রে একটা টাকা বরাদ্দ করা উচিত, যেটা কিন্তু প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে
না কোনো স্বাধীন প্রার্থী, কেউ যদি মনে করো ইন্ডিভিজুয়াল প্রার্থী দাঁড়িয়েছে, কেউ নির্দল প্রার্থী দাঁড়িয়েছে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিন্তু যেগুলো জাতীয় দল, একটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আমাদের বিজেপি, এই রকম যে পার্টিগুলো যেগুলো আছে, এই পার্টিগুলো যাতে করে সমান ক্যাটাগরি নিয়ে তারা ভোটে দাঁড়াতে পারে, বা তাদের সমান টাকা খরচের ব্যাপারটাকে কিন্তু মাথায় রেখে যাতে করে তারা যাতে করে প্রথমেই মানে একটা সমতা ব্যাপারটা বজায় রাখতে পারে। একজন প্রচুর মাইকিং করলো, প্রচুর বিজ্ঞাপন করলো, প্রচুর টিভিতে বিজ্ঞাপন করলো, প্রচুর লোককে দিয়ে প্রচার করলো, প্রচুর ভিআইপি ব্যক্তিদের দিয়ে প্রচার করলো, অনেক টাকা খরচা করলো, সে তো এমনি আমাদের এই রাজনীতিক মঞ্চে অ্যাডভান্টেজের জায়গায় থাকবে, যাতে করে দুটো দলই সমান অ্যাডভান্টেজের জায়গায় থাকে। সেই সুপারিশই করেছিল ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি। দেখো পরের কমিটি আমাদের উমেশচন্দ্র মুখোপাধ্যায় কমিটি। উমেশচন্দ্র মুখোপাধ্যায় কমিটি কিসের সঙ্গে জড়িত দেখতে পাচ্ছ? ট্রেনে আগুন, গোধরা ট্রেন অ্যাক্সিডেন্ট। দেখো গোধরা হচ্ছে আমাদের এর একটা জায়গা, গুজরাটের একটা জায়গা, সেখানে সবরমতী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এইটাই গুজরাট দাঙ্গার প্রধান কেন্দ্র হিসাবে বা গুজরাট দাঙ্গার সূত্রপাত হিসাবে বিবেচনা করা হয়। 2002 সালে যে গুজরাটে দাঙ্গা হয়েছিল, সেই গুজরাট দাঙ্গাতে আমাদের নরেন্দ্র মোদীর উৎপত্তি হয়েছে, বা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের উৎপত্তি হয়েছে। সেই গুজরাট দাঙ্গাতে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ট্রেনে, সেখানে অনেক মানুষ মারা যায় এবং এই দাঙ্গার সঙ্গে জড়িত ছিল প্রচুর মানুষ, এবং পরবর্তীকালে গুজরাটে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, এবং সেই ভয়ঙ্কর পরিস্থিতি এবং ট্রেনের আগুন, সেই আগুন নিয়ে একটা কমিটিকে তৈরি করা হয়েছিল, যার নাম এই উমেশচন্দ্র মুখোপাধ্যায় কমিটি। ইনি একজন বাঙালি ভদ্রলোক, বাঙালি একজন জাজ ছিল, তার আন্ডারে এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। আচ্ছা, এম.এন. ভোরা কমিটি কিসের জন্য জড়িত? রাজনৈতিক নেতা এবং অপরাধীদের মধ্যে যোগাযোগ রক্ষা। একজন রাজনৈতিক নেতা, দেখবে তাদের সঙ্গে যোগাযোগ কারা রাখে? মূলত দেখবে অপরাধীরা, ক্রিমিনালরা মূলত দেখবে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বেশি করে। কেন না? দুজনে মিলে কোনো কাজ করলে টাকা পয়সা বিশালটা ভালো হবে। একজন রাজনৈতিক নেতা, তার ধরনের পলিটিক্যাল পাওয়ার আছে। আবার যে অপরাধী, সে সবসময় আছে একজন রাজনৈতিক লিডারকে যদি পাই, আমাকে থানা পুলিশ এসব ঝামেলা কিছু পোয়াতে হবে না। এই থ্রু দিয়েই কিন্তু এই কমিটিটাকে গঠন করা হয়েছিল, যে যাতে করে এই রাজনৈতিক নেতারা অপরাধীদের সঙ্গে বেশি যোগাযোগ না করতে পারে, সেই জন্য এই কমিটিটাকে গঠন করা হয়েছিল। আচ্ছা, এর পরের কমিটি এস.কে. ধর কমিটি। আচ্ছা মিনিট। আচ্ছা, এস.কে. ধর কমিটি কাকে ধরবে? এস.কে. কে। এস.কে. কে ধরবে। ধর মানে ধরবা, ধরা। আচ্ছা, ধরলো, কে ধরলো? জওহরলাল নেহরু ধরলো। কে ধরলো? জওহরলাল নেহরু ধরলো। তার মানে জওহরলাল নেহরুর সময়ে আমাদের এস.কে. ধর কমিটিকে তৈরি করা হয়েছিল। একটুখানি বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। দেখো, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। স্বাধীন হয় না, ভারতকে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়েছিল, ভারতকে স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছিল। তার মানে 1947 সালের 15ই আগস্ট ভারত একটা ডমিনিয়ন হয়েছিল, পাকিস্তান একটা ডমিনিয়ন হয়েছিল, এবং ভারতের যে বিভিন্ন যে প্রিন্সলি স্টেট বা বিভিন্ন পর্তুগিজ ফরাসি কলোনি যেগুলো ছিল, আমাদের গোয়া, দমন, দিউ, চন্দননগর, এইগুলোর সংখ্যা ছিল প্রায় 562খানা। এই 562খানা এই প্রিন্সলি স্টেট বা আমাদের বিভিন্ন অঙ্গরা, মানে বিভিন্ন ইউরোপিয়ান রাজ্য, ইউরোপিয়ান কলোনি, সেইগুলোকে বলা হয়েছিল তোমরা ভারতের সঙ্গে যুক্ত হতে পারো বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারো। এবার সচরাচর তারা অনেকেই ভারতের সঙ্গে যুক্ত হলে অনেকে পাকিস্তানের দিকে চলে গেল। এবার কিছু কিছু রাজ্য তারা এলো না, তাদেরকে জোর করে বিভিন্ন রকমভাবে আমাদের অপারেশন পোলো, আমাদের পুলিশ ফোর্স পাঠিয়ে হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু কাশ্মীর এদেরকে নিয়ে তৈরি করা হলো। এবার সেই সময় ভারতে মানে রাজ্যর সংখ্যা ছিল 12টা, বাকি সব হচ্ছে ছোট ছোট বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের মতো প্রিন্সলি স্টেট ছিল। এবার সেই সময় আমাদের রাজ্যগুলোকে কীভাবে ভাগ করা হবে? এবার রাজ্য ভাগের দরকার, কারণ কিছু কিছু রাজ্য বিশাল বড় ছিল। যেমন ম্যাড্রাস, ম্যাড্রাস ছিল হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকের কিছু অংশ, তামিলনাড়ু, এই অংশ নিয়ে হচ্ছে ম্যাড্রাস। বোম্বে, বোম্বে বলতে গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশের কিছু অংশ, এদের নিয়ে হচ্ছে বোম্বে। মানে তার মানে এত বড় বড় সব রাজ্য ছিল। এবার এই রাজ্যগুলোর মেন সমস্যার কেন্দ্রবিন্দু কী ছিল? না, ভাষা। প্রতিটা অঞ্চলে আলাদা আলাদা ভাষা। মনে করো আমাদের বেলুর,
আমি বেলুড়ে আছি, বেলুড়ের ভাষা হচ্ছে সাঁওতালি, কলকাতার ভাষা হচ্ছে বাংলা। এবার তার মানে বেলুড়ের লোক সব পড়াশোনা শিক্ষা দীক্ষা সব সাঁওতালিতে করে। এবার হঠাৎ করে সে যদি কলকাতায় কোনো কাজে যায়, তাহলে ওইখানকার রিক্সাওয়ালা অটোওয়ালা এদের ভাষা বুঝতে পারবে না, ওরাও বাংলা বোঝে না, আমরাও সাঁওতালি বুঝি না, বা এই সমস্যা একটা সম্মুখীন হবে। সেই জন্য ভাষাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্য থেকে দাবি তোলা হচ্ছিল যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে যেন ভাগ করা হয়। এবার এই দাবির হিসাবেই আমাদের এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। মানে জওহরলাল নেহেরু এসকে ধরে বলল যে তুমি একটা ঠিক করো যে আমাদের অঙ্গরাজ্যগুলোকে যে ভাগ করা হবে সেটা কিভাবে ভাগ করা হবে। দেখো এবার কি বললো, দেখো এই কমিটি। ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠন। তাহলে রাজ্যগুলি সেই সময় 12টা রাজ্য এবং 552-55খানা এইরকম প্রিন্সলি স্টেট ছিল। এতগুলো দল বা এতগুলো রাজ্য নেই। আজকে ভারতে 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, খুব সিম্পল। তখন ভাবো ওইরকম 552খানা এরকম খুঁজো রাজ্য আছে, তাদেরকে পুনর্গঠন করার জন্য এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। কত সালে? 1858 সালে। আচ্ছা, ভাষাগত প্রদেশ কমিশন নামে এটা পরিচিত। এখন ভাষাকেই মূলত গুরুত্ব দিয়ে এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। তবে এই কমিটি সুপারিশ করে কি না, অঙ্গরাজ্যের পুনর্গঠন ভাষার ভিত্তিতে হবে না। তিনি বলেছিলেন প্রশাসনিক সুবিধা, প্রশাসন যেরকম বুঝবে, এরকম এত বড় একটা অঙ্গরাজ্য, প্রশাসন বুঝলে এখান দিয়ে ভাগ করলে ভালো হবে, এখান দিয়ে ভাগ করলে ভালো হবে, এখান দিয়ে ভাগ করলে ভালো হবে, বা এখান দিয়ে ভাগ করলে, যেখান দিয়ে প্রশাসন মনে করবে সেখান দিয়ে ভাগ করতে পারবে, ভাষার ভিত্তিতে কোনো রাজ্যকে ভাগ করা যাবে না। এটাই এসকে ধর কমিটি সুপারিশ দিল। দেখো এসকে ধরের পরে কি কমিটি এলো? ফজল আলী কমিটি। এসকে ধর কমিটির পরে আমাদের ভারতবর্ষে এসেছিল জেভিপি কমিটি, জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল পট্টবী সীতারামাইয়া, সেই কমিটি। সেই কমিটি তৈরি করা হয়েছিল। আমাদের আঞ্চলিক বিভিন্ন চাপ ছিল, বিভিন্ন রাজ্য থেকে দাবি করা হচ্ছিল আমাদেরকে আলাদা রাজ্য দাবি করতে হবে। তখন জওহরলাল নেহরু নিজে পথে নামলো, তারাও একই দাবি করলো বা আমাদের একই সুপারিশ দিল যে ভাষার ভিত্তিতে কোনো অবস্থাতেই রাজ্য ভাগ করা যাবে না, রাজ্য যদি ভাগ করতেই হয় তাহলে প্রশাসনিক সুবিধার উপর ভিত্তি করে হবে। এই অবস্থায় আমাদের ফজল আলী কমিটিকে তৈরি করা হলো। এটা গঠন করা হয়েছিল 1953 সালে। কেন গঠন করা হলো না, 1953 সালে অন্ধ্রপ্রদেশ আনশন টনশন করে তারা ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য ভাগ করে নিল। চেন্নাই থেকে, মানে আমাদের মাদ্রাস প্রভিন্স থেকে অন্ধ্রপ্রদেশ আলাদা হয়ে গেল। কারণ অন্ধ্রপ্রদেশের ভাষা আলাদা, চেন্নাইয়ের ভাষা আলাদা, তামিলনাড়ুর ভাষা আলাদা, তামিল ওটা তেলেগু, দুটো ভাষা সম্পূর্ণ আলাদা। তার মানে তেলেগু ভাষাভাষীর লোক সে যখন চেন্নাইয়ে কোনো অফিসিয়াল কাজে যাচ্ছে তখন কিছুই কথা বুঝতে পারছে না, খুব সমস্যা। ভাষাটা প্রধান মাধ্যম, প্রধান কমিউনিকেশনের মাধ্যম, সেটাই তারা বুঝতে পারছে না। আর তাদের মধ্যে কোনো কমন ল্যাঙ্গুয়েজ নেই যে আমরা ইংরাজি জানি বা হিন্দি জানি, সবাই সবার নিজের ভাষা জানে। এই অবস্থাতে আমাদের ফজল আলী কমিটিকে গঠন করা হলো যে অন্ধ্রপ্রদেশ এরকমভাবে রাজ্য আলাদা হয়ে গেছে ভাষার ভিত্তিতে, অন্যান্য রাজ্যগুলো দাবি করছে যে আমাদেরকেও ভাষার ভিত্তিতে আলাদা রাজ্য দিতে হবে। এই অবস্থায় ফজল আলী কমিটিকে গঠন করা হলো। এই ফজল আলী কমিটি 3 বছর টাইম নিয়েছিল রিপোর্ট পাবলিশ করতে। রিপোর্ট পাবলিশ করলো কবে? 1956 সালে। আচ্ছা, ফজল আলী কমিটি গঠনের আগে ব্যাকগ্রাউন্ড কি হয়েছিল না, সেই সময় ভারতকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। ক, খ, গ, ঘ। ক ক্যাটাগরিতে মূলত ভালো ভালো রাজ্য ছিল, বাংলা, বিহার এইরকম রাজ্য ছিল। খ ক্যাটাগরিতে কিছু প্রিন্সলি স্টেট ছিল। গ ক্যাটাগরিতে কিছু প্রিন্সলি স্টেট এবং কিছু অঙ্গরাজ্য কিছু ছিল। এবং ঘ ক্যাটাগরিতে মূলত একটাই কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছিল। তার মানে ভারতকে সেই সময় এইরকমভাবে ভাগ করা হয়েছে। এবার এতে ভালোভাবে ভারতকে ভাগ করতে হবে, রাজ্য কতগুলো এইটা বলে দিতে হবে। এরকম ক, খ, গ, ঘ ক্যাটাগরি বললে তো হবে না যে আমি ক ক্যাটাগরিতে ও খ ক্যাটাগরিতে, এরকমভাবে বললে হবে না। সেই জন্য এই কমিটিটাকে গঠন করা হলো। এবং এই কমিটি অনেক ভেবেচিন্তে রিপোর্ট দিল। কি রিপোর্ট দিল? যে ভাষার ভিত্তিতে রাজ্য ভাগ করা যাবে। এটা না বললে মুশকিল আছে, অন্ধ্রপ্রদেশ আলাদা কি হয়ে গেছে কী করে হলো, অন্যজন বলবে হ্যাঁ ভাষার ভিত্তিতে রাজ্য আলাদা করা যাবে। আর 2 নম্বর সুপারিশ দিল যে একটা ভাষা একটা রাজ্য, এই কনসেপ্টটাকে থেকে দূর করে দিতে হবে। তার মানে একটা রাজ্যে একটাই ভাষা থাকবে এরকম ব্যাপার নয়, একটা রাজ্যে 10টা ভাষা থাকতে পারে। তবে রাজ্য যদি ভাগই হয় সেটা ভাষার ভিত্তিতেই হবে, সেটা প্রশাসনিক ভিত্তিতে হবে না। এই রকমভাবে একটা সেফ সাইড খেলে আমাদের ফজল আলী কমিটি বেরিয়ে গেল। এবং এই কমিটির সুপারিশ অনুসারেই আমাদের অঙ্গরাজ্য পুনর্গঠন আইন প্রতিষ্ঠা হয়। কত সালে? 1956 সালে। এটা নিয়ে তোমাদের পলিটির ক্লাসে পলিটির স্যার আলোচনা করবে, তাছাড়াও আমি তো আমাদের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, ডিওয়াই চন্দ্রচূড় কমিটি। ক্রিকেট মাঠে ব্যাটিং হচ্ছে,
আমরা জানি জুয়া খেলা হচ্ছে, ড্রিম ইলেভেন অমুক তুসুক, এগুলো জুয়া, কিন্তু ওয়ান টাইপ অফ জুয়া, যাই হোক ওইগুলো কিন্তু এর নয়, মানে ড্রিম ইলেভেন সরকারকে ট্যাক্স দেয়, ওই জন্য এটা জুয়া নয়। আচ্ছা যাই হোক, ড্রিম ইলেভেন যেটা খেলে না, যারা সরকারকে ট্যাক্স দেয় না, তারা এক প্রকার জুয়া খেলে। সেই বেটিং বা ক্রিকেট গড়াপেটা নিয়ে আমাদের ডিওয়াই চন্দ্রচূড় কমিটিকে গঠন করা হয়েছিল। এই আগেকার দিনে বেটিং কীরকমভাবে হতো জানো? আগেকার দিনে টাকা খাওয়ানো হতো বিভিন্ন প্লেয়ারদের, তুমি এই ম্যাচে বল করবে না, ক্যাচ ফেলবে। বেটিংটা কীভাবে হতো? আচ্ছা আজকে এ কতগুলো উইকেট নেবে, এ কতগুলো ছয় মারবে, আচ্ছা আজকে অমুক প্লেয়ার কতগুলো ক্যাচ নেবে, ওকে বলেছে কোনো ক্যাচই নিতে পারবে না, ওকে বলে দিয়েছে তুমি কোনো ক্যাচ নেবে না, তোমাকে এত টাকা দিয়ে দেবো, তুমি এতগুলো ছয় মারবে, তুমি কিন্তু বল লুজ। এবার ছয় মারতে গেলে বোলারকে বল লুজ দিতে হবে, মানে বোলারকে ডিল করে নিল, এই তুমি কিন্তু যখন রোহিত শর্মা ব্যাট করতে নামবে তখন কিন্তু একদম লুজ বল করবে, ফুলটেস বল দেবে যাতে করে ছয় মারতে পারে, কারণ আমি টাকা লাগিয়েছি রোহিত শর্মার উপরে। এইরকমভাবে ব্যাটিং হতো। সেই ব্যাটিংকে দূর করার জন্য ডিওয়াই চন্দ্রচূড় কমিটিকে তৈরি করা হয়েছিল। আচ্ছা এরপরের কমিটি কেলকার কমিটি। দেখো আমাদের কেলকার কমিটি 2002 সালে বিজয় কেলকারের সভাপতিত্বে এই কমিটিটাকে তৈরি করা হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর সম্বন্ধীয় জড়িত। কেলকার কমিটি কিসের সঙ্গে জড়িত? প্রত্যক্ষ এবং পরোক্ষ কর সম্বন্ধীয় জড়িত। আচ্ছা ভারতের প্রত্যক্ষ কর সংস্কারকে প্রেরণা এই কমিটি থেকে আসে। আচ্ছা এই টাস্কফোর্সের প্রধান সুপারিশ হলো হচ্ছে প্রত্যক্ষ কর সম্পর্কিত, যেমন আয়কর অব্যাহতির সীমা বৃদ্ধি করা। মানে আগেকার দিনে আয়কর কিন্তু অব্যাহতি সেইভাবে ছিল না, 2 লাখ টাকা 1 লাখ টাকা ইনকাম করলে আয়কর দিতে হতো, ছাড় ব্যাপার নেই। এখন দেখবে 12 লাখ টাকা পর্যন্ত এবারে ছাড় দিয়ে দিয়েছে নির্মলা সীতারামন। আবার 75,000 টাকা যারা চাকরিজীবী তাদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন দিয়েছে। এই যে বিভিন্ন আয়কর ছাড়, সেই কনসেপ্টটা আমাদের কথা সুপারিশ করেছিল কলকার কমিটি। এবং অব্যাহতির যুক্তিকরণ এবং দীর্ঘমেয়াদী মূলধন লাভ করা বাতিল, এই জাতীয় সম্পত্তি কর বাতিল। আগে সম্পত্তি থাকলেও একটা কর দিতে হতো, সেই সম্পত্তি কর বাতিল বা এই জাতীয় জিনিসগুলোকে কর স্ট্রাকচার, ডাইরেক্ট কর, ইনডাইরেক্ট ট্যাক্স। প্রত্যক্ষ কর মানে নর্মালি যে ট্যাক্সটা আমরা দিয়ে থাকি, মানে ভারতীয় নাগরিকরা যেটা ডাইরেক্টলি দেয়, মানে আমি ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি, কর্পোরেট ট্যাক্স দিচ্ছি, প্রত্যক্ষ কর। আচ্ছা অপ্রত্যক্ষ কর মানে যেটা ডাইরেক্টলি আমি দিচ্ছি না, আমার ওই অন্যজন দিচ্ছে। যেমন জিএসটি আমি তো কাউকে জমা করতে যাই না, জিএসটি জমা করে আমি যে দোকান থেকে মালটা কিনেছি, বা সেই দোকান যার থেকে মাল কিনেছে সে জিএসটি জমা করে। আর ইনকাম ট্যাক্স, আমার উপর ইনকাম ট্যাক্স করেছে, আমাকেই জমা দিতে হবে। আমি একজন কর্পোরেশন কোম্পানির মালিক, কর্পোরেট ট্যাক্স পড়েছে, আমি একটা ইন্ডাস্ট্রির মালিক, আমার উপরই ট্যাক্স পড়েছে, আমাকে ট্যাক্স দিতে হবে। মানে যেটা ডাইরেক্টলি মানুষ দেয় সেটাকে প্রত্যক্ষ কর, যেটা ডাইরেক্টলি মানুষ দেয় না, ইনডাইরেক্টলি দেয়, যেমন জিএসটি বা বিভিন্ন ট্যাক্স স্ট্রাকচার, ভ্যাট ট্যাট এই জাতীয় জিনিসগুলো যেগুলো আগে ছিল, সেগুলো সব অপ্রত্যক্ষ করের মধ্যে পড়ে। আচ্ছা কিরিট পারিক কমিটি কি করেছে না, পেট্রোলের দাম সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করা। আগে পেট্রোল ডিজেলের কত দাম থাকবে সেটা সরকার বলে দিত, যে এখন এত টাকা, সরকার বলতো এই পেট্রোলের দাম 2 টাকা বাড়ানো হলো, 4 টাকা বাড়ানো হলো। এই জন্য অনেক লস হতো, পেট্রোল কোম্পানিগুলোর লস হতো, পেট্রোল মানে মানুষের লস হতো। হয়তো বাজারে দাম কম, আমাদের এখানে পেট্রোল বেশি দামে কিনতে হচ্ছে, বা বাজারে কম দাম, পেট্রোল মালিকদের লস হচ্ছে, পেট্রোল যারা ভারত পেট্রোলিয়াম, এইচপি এদের লস হয়ে যাচ্ছে। তার থেকে পেট্রোলের দাম নিয়ন্ত্রণ তাদেরকে দায়িত্ব দিয়ে সরকার কোনো কন্ট্রোল রাখলো না। সেই সুপারিশই দিয়েছিল কিরিট পারিক কমিটি। এরা সুপারিশ দিয়েছিল যে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, সরকার কোনো রকম নিয়ন্ত্রণ করবে না, পেট্রোলের দাম কত থাকবে, কত বাড়বে, কত কমবে। এরপরে জানকি রামন কমিটি আমাদের স্টক এক্সচেঞ্জ সম্পর্কিত। আমাদের স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজার, সেই শেয়ার বাজার যাতে করে মানুষজন ব্যবহার করতে পারে, যাতে করে শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানি যাতে করে বিনিয়োগ করতে পারে, শেয়ার বাজারে যাতে করে স্বচ্ছতা আনা যায়, সেই জন্যই এই জানকী রামন কমিটিকে তৈরি করা হয়েছিল। ইনি স্টক এক্সচেঞ্জের সঙ্গে জড়িত। আচ্ছা এরপরে দেখো জৈন কমিটি। আমাদের জৈন কমিটি ইনি রাজীব গান্ধীর মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। আমরা জানি রাজীব গান্ধী, তাকে মারা হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হিসাবে মারা গিয়েছিলেন এই রাজীব গান্ধী যখন আমাদের চেন্নাই গিয়েছিলেন, চেন্নাইয়ের কোনো একটা জায়গায় সভা করতে গিয়েছিলেন তামিলনাড়ুর, সেই তামিলনাড়ুর সভাতে তাকে আততায়ীরা তার গলায় মালা পরায় এবং মালার মধ্যে বম ছিল এবং সেইভাবেই মারা যায়। অ্যাকচুয়ালি রাজীব গান্ধী এবং আমাদের
LTT, লিবারেশন অফ তামিল ইলাম, তোমাদেরকে সন্ত্রাসবাদী গোষ্ঠী পড়াবো, সে কোনো আলোচনা করব। আমাদের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার একটা জঙ্গিবাদী গোষ্ঠী হচ্ছে এই লিবারেশন অফ তামিল ইলাম। সেই তামিল ইলামের সঙ্গে একটা রাজীব গান্ধীর একটা সমস্যা তৈরি হয়েছিল, পলিটিক্যাল সমস্যা তৈরি হয়েছিল, এবং সেই পলিটিক্যাল সমস্যা থেকেই তারা ঠিক করেছিল রাজীব গান্ধীকে সভা করতে এলেই মারা যাবে। রাজীব গান্ধী ভোট প্রচারের জন্য গিয়েছিল, সভা করতে গিয়েছিল, এবং সেই সভাতে তাকে গলায় একটা মালা দেওয়া হয় এবং সেই মালার মধ্যে বম ছিল এবং মারা যায়। এবং এতটাই দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো, দেখো জামা কাপড়গুলো কীরকম অবস্থায় পাওয়া গেছে দেখো। মানে রাজীব গান্ধী সেই সময় প্রায় 40 জন ওইখানে আহত হয়, 12 জন 13 জন তার দেহরক্ষী সমেত একদম স্পট ডেড হয়ে যায়। রাজীব গান্ধীর দেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার জুতো দেখে খুঁজে পাওয়া গেছে যে এটা রাজীব গান্ধীর দেহ। আচ্ছা, এবারে দেখো ঠক্কর কমিটি কিসের সঙ্গে জড়িত না, ইন্দিরা গান্ধীর হত্যা সম্পর্কিত। আমরা জানি ইন্দিরা গান্ধীর সঙ্গে শিখদের একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। আমাদের শিখদের গুরুদ্বারে আমাদের ইন্দিরা গান্ধী সেনাবাহিনী পাঠিয়েছিল, তারা জুতো পরে গুরুদ্বারে উঠেছিল। গুরুদ্বার কিন্তু এতটা রেস্ট্রিক্টেড জায়গা, জুতো একদম বাইরে খুলতে হবে এবং তাদের বিশাল একটা প্রসিডিওর থাকে, পা ধুয়ে তারপরে গুরুদ্বারে যেতে হয়। এইরকম অনেক প্রসিডিওরের মধ্যে দিয়ে গুরুদ্বারে যেতে হয়। আর সেই গুরুদ্বারে আমাদের সেনাবাহিনীর লোকেরা, মিলিটারি কি আর জুতো খুলে যাবে? জুতো পরে গিয়েছিল, একটা সমস্যা তৈরি হয়েছিল শিখদের সঙ্গে। এবং তার যে দুজন শিখ দেহরক্ষী ছিল, সেই শিখ দেহরক্ষীরাই আমাদের এই ইন্দিরা গান্ধীকে হত্যা করে। এবং সেই নিয়ে যে কমিটিটা তৈরি হয়েছিল তার নাম হচ্ছে ঠক্কর কমিটি। মানে সেই মামলার নিষ্কৃতি দেওয়ার জন্য বা তার কি হয়েছে সেটার কমিশনটা গঠন করা হয়েছিল। আচ্ছা, এরপরে JVK রাও কমিটি। JVK রাও কমিটি, এই কমিটিটা খুব গুরুত্বপূর্ণ একটা কমিটি। এটা পরিকল্পনা কমিশন 1985 সালে ভারতের গ্রামীণ প্রবৃদ্ধি এবং দারিদ্র বিমোচনের জন্য এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। এর সভাপতিত্ব করেছিল হচ্ছে আমাদের JVK রাও। এই কমিটি অনেকজন সদস্য ছিল। এই কমিশনের সিদ্ধান্ত হয় হচ্ছে যে ক্রমশ আমলাতান্ত্রিক হয়ে পড়ছে ভারতের উন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তার মানে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নিয়ে যে চতুর্থ কমিটি, অ্যাকচুয়ালি এই কমিটি আমাদের পঞ্চায়েত ব্যবস্থার জন্য মূলত দায়ী এবং 73তম সংবিধান সংশোধনের জন্য দায়ী। এবং এই কমিটি সুপারিশ করে এবং এরপরে LM সিংভি কমিটি, যেটাকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেই LM সিংভি কমিটি সুপারিশ করে। এবং দেখো প্রথম কমিটি বলবন্ত রাও মেহতা কমিটি, তারপরে অশোক মেহতা কমিটি, এরা সুপারিশ করে পঞ্চায়েত ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য। তারপর JVK রাও কমিটি, এরা সুপারিশ করে পঞ্চায়েত ব্যবস্থাকে সাজাতে হবে, পঞ্চায়েত ব্যবস্থাটা যাতে করে আমলাতান্ত্রিক না হয়ে পড়ে, যাতে করে সরকারি কর্মচারী ভিত্তিক না হয়ে পড়ে, সেইগুলোকে দূর করতে হবে, মানুষের কাজে মানুষকেই নিয়োগ করতে হবে। এবং শেষমেশ LM সিংভি কমিটি তার সুপারিশ অনুসারেই কিন্তু 73তম এবং 74তম সংবিধান সংশোধন হয়, যেটা পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং মিউনিসিপ্যাল ব্যবস্থার সঙ্গে জড়িত। চারটে কমিটি আমরা জানতে পারলাম। আচ্ছা, এরপরে তেন্ডুলকার কমিটি। তেন্ডুলকার কমিটি হচ্ছে প্রভার্টি বা দারিদ্রতার সঙ্গে সম্পর্কিত। দেখো 1905 সালে দারিদ্রের সরকারি অনুমোদন পদ্ধতি পর্যালোচনা করার জন্য, মানে কে কতটা গরিব, কে গরিব নয়, কে BPL, কে APL, কে বিলো পভার্টি লেভেল, কে অ্যাভাব পভার্টি লেভেল, সেইগুলোকে মাপার জন্য দারিদ্রতার একটা সীমা তৈরি করেছিলেন তেন্ডুলকার কমিটি। এই তেন্ডুলকার কমিটির নেতৃত্বে ছিল সুরেশ তেন্ডুলকার, ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ। 4-5 সালের জন্য এই কমিটিটা এই বছরের সমীক্ষা অনুসারে যে কত পার্সেন্ট মানুষ গ্রামীণ দরিদ্রের মধ্যে পড়ে, কতজন শহরের দরিদ্রের মধ্যে পড়ে, যে সর্বভারতীয় পর্যায়ে কতজন দরিদ্র মানুষ আছে, তখন তিনি ক্যালকুলেশন করেছিল ভারতবর্ষের 37.2% মানুষ দরিদ্র, মানে বিলো পভার্টি লেভেল। সেই বিলো পভার্টি লেভেলের তালিকা তৈরি করার জন্য, দারিদ্রতার পরিমাপ করার জন্য তেন্ডুলকার কমিটি তৈরি করা হয়েছিল। নানাবতী কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমিটি। নানাবতী কমিটি শিখ বিরোধী দাঙ্গা, এই শিখ বিরোধী দাঙ্গা সঙ্গে জড়িত। এই যে শিখদের সঙ্গে আমাদের ইন্দিরা গান্ধীর যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল এবং শিখরা ইন্দিরা গান্ধীকে মেরে দেয়, এবং পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে আমাদের শিখদের বিভিন্ন জায়গায় অত্যাচার করা হয়, যেহেতু তারা ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল। এবং তাদের এই যে শিখ সম্প্রদায়, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার 2 নিরাপত্তারক্ষী হত্যা করে, তার দুজনেই শিখ সম্প্রদায়ভুক্ত ছিল। এরপরেই বিভিন্ন জায়গায় শিখদেরকে অত্যাচার করা হয়, হিংসাত্মক আক্রমণ করা হয় শিখদের ওপরে। সেই জিনিস বা সেই ঘটনা বিভিন্ন জায়গায় দেখো শিখরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেই সমস্যা সমাধানের জন্যই আমাদের এই নানাবতী কমিশনকে তৈরি করা হয়েছিল।
যার একটা গুরুত্বপূর্ণ ঘটনা, নানাবতী কমিশন কিন্তু গুজরাট দাঙ্গার সঙ্গে জড়িত। গুজরাট দাঙ্গার পরে আমাদের এই নরেন্দ্র মোদী এবং গুজরাট এখানে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার সঙ্গেও কিন্তু নানাবতী কমিশন জড়িত। নানাবতী কমিশন দুটো জায়গার সঙ্গে জড়িত, একটা শিখ বিরোধী দাঙ্গা, একটা গুজরাট দাঙ্গা। মানে ওই অঞ্চলে যে সমস্ত দাঙ্গা হয়েছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা এই জাতীয়, সেইগুলোর সঙ্গে নানাবতী কমিশন জড়িত। আচ্ছা, আজকের লাস্ট কমিশন সরকরাইয়া কমিশন। সরকরাইয়া কমিশন ভারতীয় কেন্দ্রীয় রাজ্য সম্পর্কের সঙ্গে জড়িত, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ। কেন্দ্র রাজ্য অর্থনৈতিক কতটা বন্টন হবে। আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম টাকা কেন্দ্র কালেকশন করে। আমাদের ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, যত ম্যাক্সিমাম টাকা সব আমাদের কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করে। এবার কেন্দ্রীয় সরকারের কত পার্সেন্ট টাকা রাজ্যগুলো পাবে। দেখবে রাজ্য সরকারের কিন্তু আমাদের খরচ কিন্তু তুলনামূলকভাবে কেন্দ্রীয় সরকারের তুলনায় বেশি, কারণ বিভিন্ন অর্থনৈতিক দপ্তর, বিভিন্ন সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারের দপ্তর অনেক বেশি, পুলিশ ব্যবস্থা, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, ব্লক লেভেল, বিডিও লেভেল, অমুক কিছু প্রচুর খরচা, রাস্তা তৈরি, অমুক কিছু, রাজ্য সরকারের খরচ বেশি। এবং রাজ্য সরকার তুমি টাকা পাবে কোথা থেকে? সেই টাকা জিএসটির অর্ধেক পার্সেন্ট তো টাকা পায়। তাছাড়াও আমাদের কেন্দ্রের ইনকামের একটা টাকা বর্তমানে 42% আমাদের রাজ্যগুলো পেয়ে থাকে। সেই রাজ্যগুলো কতটা কি টাকা পাবে, সেইগুলোকে নিয়েই আমাদের এই কমিশনটা তৈরি করা হয়েছিল। এবং রাজ্যের পাওয়ার কতটা থাকবে সেটার উপরে ভিত্তি করে এই ক্ষমতা তৈরি করা হয়েছিল। অ্যাকচুয়ালি গভর্নরের পাওয়ার কি থাকবে, এছাড়াও অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে কী পাওয়ার থাকবে, ফিনান্সিয়াল রিলেশনের ক্ষেত্রে কী পাওয়ার থাকবে, এই জাতীয় বিভিন্ন রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্রের সঙ্গে যে সম্পর্কটা যে থাকবে, সেখানে রাজ্যগুলো কী কী পাওয়ার ভোগ করবে এবং কেন্দ্র কী কী পাওয়ার ভোগ করবে, সেই জাতীয় বিষয় নিয়েই এই কমিশনটাকে তৈরি করা হয়েছে। আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ক্লাস। এই ক্লাসের হয়তো তোমরা একবার ভিডিওটা দেখলে হয়তো তোমরা বোধগম্য করতে পারবে না, বার তিনেক এই ভিডিওটা দেখো। আশা করব এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আটকাবে না, কারণ এই জায়গায় যদি মুখস্থ করতে হয় সব মুখস্থ করতে হবে। আর যদি গল্প শোনা যায়, আমার ক্লাসটা 3বার দেখলে কিন্তু মোটামুটি মাথায় সেট হয়ে যাবে। মাঝে মাঝে রিভিশন করবে, সপ্তাহে একদিন, মাসে একদিন রিভিশন করবে। এই জায়গাগুলো থেকে কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না। আমাদের রাজ্য সরকারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের এই কমিটি এবং কমিশন। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো।